ইসরায়েলের গভীরে ক্ষেপণাস্ত্রের আঘাত তেহরানের কঠিন সময় পার করতে হবে জাতির উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য জরুরি বলছে রাজনৈতিক দলগুলো, ছাড় দিয়ে হলেও জাতীয় ঐকমত্য করার তাগিদ। নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত, পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির, এখনো অফিসিয়ালি প্রস্তুতি নির্দেশনা পায়নি সেনাবাহিনী। 5 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস ঘোষণা, জাতীয় দিবস হিসেবে সরকারি ছুটির সিদ্ধান্ত, 1 জুলাই থেকে কর্মসূচি শুরু। 253 জনকে গুমের সত্যতা পেয়েছে কমিশন, দায়ীদের শনাক্ত করার দাবি, মিলেছে ভারতীয় গোয়েন্দার সম্পৃক্ততার প্রমাণ। ডিএসসিসির পরিস্থিতি নিয়ে চুপ থাকার সুযোগ নেই বললেন উপদেষ্টা আসিফ, উচ্চ পর্যায়ে আলোচনা করে ইশরাককে নিয়ে সিদ্ধান্ত। এবং গলফ টেস্টে বাংলাদেশের চেয়ে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা, পাপুম নিঃশঙ্কার 187 রানের সুবাদে তৃতীয় দিন শেষে সংগ্রহ 4 উইকেটে 368। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। দর্শক, শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর জাতির উদ্দেশ্যে ভাষণে ঐক্যের ডাক দিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, কঠিন সময় শিগগিরই কাটিয়ে উঠবে ইরান। এদিকে ইরানে সামরিক হস্তক্ষেপ না চালাতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। নীরব দাসের রিপোর্টে বিস্তারিত থাকছে। দখলদার ইহুদিদের প্রাণকেন্দ্র কাঁপিয়ে দিতে ইসরায়েল অভিমুখে ছুটছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশসীমা। আইডিএফ এর দাবি, ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ঠেকিয়ে দিয়েছে তাদের গর্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। দখলদারদের আগ্রাসনে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে ইরান। তবে রাজধানী তেহরান ছাড়াও ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার মাত্রা জোরদার করেছে আইডিএফ। যুদ্ধবিমান আঘাত হানে তেহরানের পুলিশ সদর দপ্তরে। এ সময় ইসরায়েলের ড্রোন সহ F-35 বিমান ভূপাতিত করে আইআরজিসি। পাল্টাপাল্টি লড়াইয়ের মাঝে মার্কিন বাহিনীকে ইসলামিক প্রজাতন্ত্রের উপর হামলায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে তার প্রশাসন। ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ইরান আলোচনায় বসতে চায় বলেও দাবি করেন তিনি। সবকিছুর জন্য আমাদের পরিকল্পনা আছে। আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব যে হামলা চালানো হবে কিনা। তারা এখনো আলোচনা চাইছে, হোয়াইট হাউসে আসতে চাইছে। এদিকে পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনিরের ওয়াশিংটনে অবস্থান নিয়েও কথা বলেন ট্রাম্প। ইরান সম্পর্কে পাকিস্তানের জানাশোনাটা ভালো। সামরিক প্রধান অনেক ব্যাপারে অসন্তুষ্ট, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার সঙ্গে কিছু বিষয়ে একমত। অন্যদিকে ইরান প্রতিরোধে নয়, আত্মরক্ষা করছে বলে দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের। তারা প্রতিনিয়ত মিথ্যে রটিয়ে যাচ্ছে। এমন কখনোই হয়নি যে ইরান ইহুদিদের সহ্য করতে পারে না। এ লড়াই ইরান বনাম ইসরায়েল নাকি ইহুদি বনাম ইসলামের তা বোঝা মুশকিল। এছাড়া মিত্রদেশ ইরান এখনও রাশিয়ার কাছে সাহায্য চায়নি বলে জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে আইইএই জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় অস্ত্র তৈরির কোনো আলামত পায়নি সংস্থাটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবা, তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন এলাকা। ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে হাসপাতালেও, এতে আহত হয় শতাধিক ইসরায়েলি। অবিলম্বে এর সংঘাত বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। লুৎফর কবিরের রিপোর্ট। চারদিকে ধ্বংসস্তূপ কুড়িয়ে দেয়া হয়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের এই অট্টালিকা। আতঙ্কিত মানুষ কোনো মতে বেরিয়ে এসেছে, কেউ কেউ গুরুতর আহত।
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত এ শহর। ঘটনাস্থলে ছুটে আসে জরুরি বিভাগ। আমরা তেল আবিবের কেন্দ্রস্থলে আছি। পিছনে দেখতে পাচ্ছেন ক্ষেপণাস্ত্রটি একটি ভবনে আঘাত হেনেছে। উচ্চ সতর্কতায় থাকা জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এদিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেভায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। তেল আবিব জানিয়েছে সোরোকা হাসপাতালে এ হামলা হয়। বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, শোনা যায় আতঙ্কিত মানুষের চিৎকার। ছুটে যান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেল আবিবের হোলন ও জেরুজালেমেও। গত কয়েকদিনের মধ্যে এটাই ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের এত গভীরে এমন হামলা চালাতে এর আগে দেখা যায়নি। খামেনি প্রশাসন বলছে ইরানে হামলা বন্ধ হলেই কেবল এ লড়াই থামবে। ইসরায়েল শুরু করেছে, তাদেরকেই থামাতে হবে, নয়তো আরও কঠিন পরিণতির মুখে পড়বে নেতানিয়াহু, এমন হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। হামলায় ভুক্তভোগীরা অবিলম্বে এ লড়াই বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছে। রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তনে সম্মত বেশিরভাগ রাজনৈতিক দল, তবে তা কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে এখনো বিভক্ত রাজনৈতিক দলগুলোর। কিছুটা ছাড় দিয়ে হলেও জাতীয় ঐকমত্য গড়তে চায় তারা। আর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা জরুরি বলেও মনে করে দলগুলো। সাইফুল রিপনের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের ইস্যুতে আলোচনা নির্ধারিত থাকলেও আগের দিনের অসমাপ্ত ইস্যু রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় বৈঠকের প্রথমার্ধ কাটে। মধ্যাহ্নভোজের বিরতিতে রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়ার পরিবর্তনের প্রস্তাবে সমর্থন জানায় অধিকাংশ রাজনৈতিক দল। নিয়োগ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের প্রস্তাবও দেয় অধিকাংশ রাজনৈতিক দল। প্রস্তাব আসে রাষ্ট্রপতি নিয়োগে ইলেকটোরাল কলেজ পদ্ধতির পরিধি বাড়ানোর। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সকলেই ঐকমত্য হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে হবে এবং সেখানে ইলেকটোরাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন এই ইলেকটোরাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে, কিন্তু ইলেকটোরাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়। যে আমরা ধরে নিচ্ছি উভয় কক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ তাদের গোপন ব্যালটে আর সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। যখন গোপন ব্যালটে হবে তখন সরকারি দলের বাইরেও তখন অন্য কোনো বিরোধী দলের প্রার্থীরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগটা থাকছে। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে ঐকমত্য গড়তে জামায়াতে ইসলামী নমনীয়তা দেখাবে উল্লেখ করে স্থানীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দাবি করেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকটোরাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রস্তাব তুলে ধরার পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের আলোচনায় না ডাকতে ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের ক্ষমতার বেনিফিশিয়ারি ছিল, তাদের 14 দলে ছিল, তারা যদি এই আলোচনায় থাকে, এখানে আসে, এটা এই জুলাইয়ের প্রতি অবমাননা, শহীদদের সাথে বেইমানি। বৈঠকের দ্বিতীয় ধাপে পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাবের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরার পাশাপাশি বিকল্প প্রস্তাব তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। অসম্পূর্ণ থাকায় এ বিষয়ে রোববার আরো আলোচনা হবে বলে জানান তারা। আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে, তাহলে অনেক কিছুই লাগে না। আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। কিন্তু এটার সাথে আরো অনেক বিষয় জড়িত আছে, সবগুলো একসাথে রিড করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে থাকবে না পোস্টার, তবে বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়াও বিদেশি অর্থায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না, এমনটাই জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিউলি রায় রিপোর্ট। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনে সপ্তম সভায় আলোচনা হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। সভা শেষে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রচারে পরিবেশ বান্ধব বিষয়ে ব্যবহার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত সহ এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিভিন্ন নিয়মকানুন সন্নিবেশ করা হয়েছে। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আগামী সংসদ নির্বাচনে থাকছে না পোস্টারের প্রচার, কিন্তু বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচার চালাতে পারবে প্রার্থীরা। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এছাড়াও সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণে আগামী সপ্তাহে শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান কমিশন। প্রচারণা 3 সপ্তাহ থাকবে। একটি কমন প্ল্যাটফর্ম করা হবে যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। কমন প্ল্যাটফর্ম বলতে আমাদের যে রিটার্নিং অফিসাররা আছে তারা স্ব আপনার যে আসন আছে সেই আসনে সব কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইস্তেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন। এই সময় ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে আচরণবিধি চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্তন করা হতে পারে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য এখনো অফিসিয়ালি কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নির্দেশনা পেলে সে অনুযায়ী কাজ করবে তারা। দুপুরে সেনানিবাসের অফিসিয়াল মেসে নিয়মিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তথ্য জানানো হয়। গেল বছরের অগস্ট থেকে এ পর্যন্ত ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র এবং ২,৮৬,৭৫৪ রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানায় সেনাবাহিনী। শাহাদাত নিশাদের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে উঠে আসে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, প্রস্তুতি নিয়ে এখনো অফিসিয়ালি কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে পুশিনের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার অবস্থান এখনো তৈরি হয়নি। সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। থানসি এবং রেমাক্রিতে অচিরেই যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও জানান তিনি। তো সঙ্গত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত গত ৩ সপ্তাহে ১,৯৯৬ জন সহ এ পর্যন্ত ১৫,২৬২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জার্মানি, জানালেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম স্ট্রোস্টার। বৃহস্পতিবার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণে পাশে থাকবে জার্মানি। এ সময় তাদের মধ্যে শিক্ষা, চিকিৎসা, দুর্নীতি প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। Trade issues and possible areas
of further expanding the trade. Germany is already the second largest importer of goods from Bangladesh, garment products, but there are also some areas that look very prospective, like, for instance, the leather industry. 5 অগস্টকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। জানান, এই জুলাই থেকে শুরু হবে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি, আর 14 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ বেতার এবং সংস্কৃতি উপদেষ্টা জানান, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সাধারণ সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জানান, আগামী 1 জুলাই থেকে শুরু হবে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি, আর 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। বিগত সরকারের আমলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লাইসেন্স পাওয়া গণমাধ্যমের বিষয়ে অনুসন্ধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে। রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন। জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল সে অনুভূতি ফিরিয়ে আনতে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে নিয়ে ব্যবসায়ীকে টর্চারের কথা সংবাদ সম্মেলনেও স্বীকার করলেন অভিযুক্ত নেতারা। দেশ টিভিতে প্রচারিত সংবাদের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীকে নির্যাতনের বিষয়টি স্বীকার করেন তারা। এছাড়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি দেখিয়ে তদবির ও বদলি বাণিজ্যের ফুটেজ দেখালেও তা অস্বীকার করেন তারা। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সাকিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস যেন টর্চার সেল। দেশ টিভিতে প্রচারিত এই সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত নেতারা। শুরুতেই ব্যবসায়ীকে ধরে এনে টর্চার করার কথা অপকটেই আবারও স্বীকার করেন তারা। বলেন, পাওনা টাকা তুলতে ও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকায় পেটানো হয় তাকে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস কোনো টর্চার সেল না বলে দাবি করেন তারা। তার হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের অনেকের সাথে নিয়মিত বিভিন্ন স্পর্শকাতর তথ্য আদান প্রদান, আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ মিছিলের আলাপচারিতা আদান প্রদানের প্রমাণ পাওয়া গেলে ওই সময় উত্তেজিত হয়ে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন শাহালি থানার আহ্বায়ক রফিক মিঠু তাকে উত্তেজনার বশে আঘাত করে বসে। আপনারা যে টর্চার সেল জিনিসটা আসলে ইউজ করছেন, মানে টর্চার সেল ওয়ার্ডটার সাথে আসলে এই জিনিসটা মধ্যে অনেক মানে বিস্তার একটা ফারাক থাকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি দেখিয়ে প্রভাব বিস্তারের বিষয়টিও অস্বীকার করেন তারা। আর দেশ টিভিতে প্রচারিত রিপোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির দপ্তরে তদবির ও বদলিতে প্রভাব বিস্তারের ফুটেজে তাদের স্পষ্ট দেখানো হলেও তাদের দাবি কখনোই শিক্ষা অধিদপ্তরের ডিজির কাছে যায়নি। আমরা ডিজি মহোদয়ের সাথে কখনোই দেখা করিনি, ওনাকে চিনিও না এবং কোনো প্রকার ব্যক্তিগত বা গোষ্ঠীগত তদবিরেও জড়িত ছিলাম না। বসতবাড়িতে হামলা ও লুটের বিষয়ে তারা দাবি করেন, হামলা ও লুট প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তবে কাদের হামলা প্রতিহত করেছেন সে প্রশ্নের জবাব দিতে পারেননি অভিযুক্ত নেতারা। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের ভূমিকাটি ছিল মব কন্ট্রোল এবং আইন সহায়ক।
কোনোভাবে কোনো ধরনের উস্কানিমূলক বা সহিংসতামূলক নয়। ওই দিন সারা দেশে যে উত্তেজিত জনতা মানে হামলা করছে, এখানে আসলে কাউকে আইডেন্টিফাই করা পসিবল না। ব্যবসায়ীকে টর্চার করার পর তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। আমিরুল সাহেবের পা ধরে হচ্ছে মাফ চাচ্ছে যে আমি ভুল করেছি, আমি যেটা করেছি রাগের বশে করেছি, এটার জন্য আমাকে ক্ষমা করে দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 253 জনকে গুমের সত্যতা পেয়েছে গুম কমিশন। দায়ীদেরও প্রাথমিকভাবে শনাক্ত করেছে তারা, জানিয়েছেন কমিশন চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুমের সঙ্গে বাংলাদেশি গোয়েন্দা ছাড়াও ভারতীয় গোয়েন্দারা জড়িত ছিল। গুমের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় র্যাবকে। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সংবাদ সম্মেলন হয় বৃহস্পতিবার রাজধানীর গুলশানে কমিশনের সম্মেলন কক্ষে। প্রতিবেদনে তুলে ধরা হয় আওয়ামী শাসনামলে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে কিভাবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। কমিশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের জন্য দায়ীদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। 1850টি অভিযোগের বিশ্লেষণ করে গুমের শিকার 253 জন ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেস আছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুমের মতো মারাত্মক এই অপকর্মে বাংলাদেশের গোয়েন্দারা ছাড়াও জড়িত ছিল ভারতীয় গোয়েন্দাও। ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না, কারণ লাগে এটা তো আমাদের জুরিসডিকশনের বাইরে। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। গুমে নিখোঁজ হওয়া ভিকটিমদের উদ্ধারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে বলেও জানান মঈনুল ইসলাম চৌধুরী। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আগামী 22 জুন সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের ঘোষণা আসতে পারে, যা বিচার বিভাগের জন্য টার্নিং পয়েন্ট হবে বলে মনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এদিকে শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা বুলবুলের বিরুদ্ধে অবমাননার অভিযোগের বিষয়ে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। সম্প্রতি শেখ হাসিনার একটি ফোন আলাপ ভাইরাল হয়, যেখানে তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সিআইডি ফরেনসিক পরীক্ষায় বক্তব্যে সত্যতা মেলে। এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল এই বিষয়ে বিচারের স্বচ্ছতার স্বার্থে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল সিনিয়র আইনজীবী AY মুশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়। আগামী বুধবার তার বক্তব্য শুনবেন আদালত। এই দুজন অ্যাকিউজড কেউই ট্রাইব্যুনালে উপস্থিত হননি। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন। That is the sole purpose of this court, is to try the cases according to the evidence, in accordance with the highest national and international standards. এদিকে হাইকোর্টে বিচার বিভাগের জন্য সম্ভাব্য আলাদা সচিবালয় পরিদর্শন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, 22 জন বিচার বিভাগের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে এবং বারের থেকে বেশ অনেকগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল। সেগুলোকে একটা ফেজড ইন একটা প্রয়াস, প্রথম ফেজটা দেখতে পারবেন 22 তারিখ থেকে কোর্ট রিলোকেশনের ব্যাপারে, যাতে সবার সুবিধার্থে, বারের জন্য, লিটিগেন্টদের জন্য, জনসাধারণের জন্য। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এসিসির পরিস্থিতি নিয়ে চুপ থাকার সুযোগ নেই।
আর ইশরাক হোসেনের বিষয়ে শিগগিরই উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, আন্দোলনের কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ দক্ষিণ সিটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সচিবালয়ে উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। তৌফিক মাহমুদ, মুন্নার রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতে গেল 14 মে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তার সমর্থকেরা। ঈদে বিরতির পর আবারও আন্দোলনে নামে তারা। এতে বন্ধ হয়ে যায় নগর ভবন থেকে নাগরিক সেবা কার্যক্রম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানান, প্রথম ধাপে 11 জেলায় 44টি উপজেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণ হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অচল অবস্থা নিয়েও কথা বলেন উপদেষ্টা। জানান, ইশরাক হোসেনের কারণে ডিএসসিসির নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। চুপ থাকার মতো পরিস্থিতি আর নেই। এই সরকার আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করি। তিনি আরো জানান, দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সহ নাগরিক সেবা নিয়ে সমস্যা হচ্ছে। এরপরও সাধ্যমতো চেষ্টা করছে মন্ত্রণালয়। এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা। ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তাদের কার্যক্রম হয়তো সার্ফেস আপনারা দেখছেন না, কিন্তু কার্যক্রম হচ্ছে। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। কতটুকু ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 248 জন। এ নিয়ে চলতি মাসেই আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2500। থেমে থেমে বৃষ্টি, পরবর্তীতে চড়া রোদে বাড়ছে এডিস মশা। আগামীতে এ প্রবণতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। কুমিল্লার দাউদকান্দি থেকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন রাজীব সরকার। প্রায় এক সপ্তাহ থেকে জ্বর, বমির সঙ্গে প্রচণ্ড গায়ে ব্যথা নিয়ে ভর্তি হন হাসপাতালে। এর আগে দীর্ঘ সময় স্যালাইন খাওয়ায় দেখা দিয়েছে বাড়তি জটিলতা। পেট ভারী হয়ে গেছিল, পাতলা পায়খানা আর পেট ভারী, দুইটা জিনিস নিয়ে সমস্যা হয়েছিলাম। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 40 জনের বেশি রোগী। অধিকাংশই প্রায় কাছাকাছি উপসর্গ নিয়ে এসেছেন হাসপাতালে। শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, তারপর 3 দিন পর ডেঙ্গু টেস্ট করাই, ডেঙ্গু পজিটিভ আসার পর আমার প্লাটিলেস ছিল 51। এরপরের দিন আবার টেস্ট করাই 22 বসছে। প্রথমে জ্বর হয়েছিল, তারপর বমি হয়েছিল, বমির পর আস্তে আস্তে পেটে ব্যথা শুরু হয়েছে। পুরো শরীর ব্যথা, মাথা ব্যথা, মাথাটা খুব যন্ত্রণা করতেছিল। অধিকাংশ রোগী দেরিতে হাসপাতালে আসায় জটিলতা তৈরি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। প্রতি বছরই দেখা যায় যে জুলাই আগস্টের দিকে ডেঙ্গু একটু সংখ্যা বাড়ে, তো যথারীতি এবছরও একটু বাড়ছে। তো জনগণ যদি যথেষ্ট সচেতন না হয় তাহলে হয়তো এটা আরো বাড়তে থাকবে। তবে ডেঙ্গুর সঙ্গে করোনা রোগী বাড়তে থাকায় কিছুটা দ্বিধাগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রোগীদের দায়িত্ব হচ্ছে সন্দেহ হলেই বা আক্রান্ত হলেই ডক্টরের শরণাপন্ন হওয়া। শুরুতেই যদি চিকিৎসা নিতে আসে রোগীরা, তাহলে আমাদের চিকিৎসকগণ সেটা দেখবেন সেটা ডেঙ্গু আক্রান্ত নাকি কোভিড, তারপরে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় যে 250 মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মধ্যে 104 জনই বরিশাল বিভাগের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
এদিকে রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের ছোঁড়া গুলিতে আহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের 2 সদস্যের খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, মাদক কারবারিদের ধরতে পুলিশ সাহসিকতার পরিচয় দিয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে 3 মাদক কারবারিকে ইয়াবা ও প্রাইভেট কার সহ আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। বুধবার মধ্যরাত পল্টন এলাকার ফকিরাপুল মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল। তাদের কাছে খবর ছিল গাড়িতে মাদক রয়েছে, কিন্তু মাদক কারবারিরা গাড়ি না থামিয়ে আরো এগিয়ে যায়। পুলিশও গাড়িটির পিছু নেয়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপপরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাতেই 2 পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক, তার একটি অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাহসিকতার সঙ্গে জীবন বাজি রেখে 3 মাদক কারবারিকে ধরেছে পুলিশ। ফকিরাপুলে মোড় ইন্টারসেপ্ট হওয়ার পরে আমরা এখানে ধাওয়া করি। ধাওয়া করার পরে একজনে গুলি করতে করতে যাইতেছিল, কিন্তু আমরা 3 জন আসামিকে ধরে ফেলছি। পুলিশ যে সাহসিকতার কাজ করছে দেখেন, নিজেদের তারা জীবন বাজি রেখা মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। অপরাধীদের ধরতে প্রয়োজনীয় অস্ত্র নিয়েই পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার ওই পরিমাণ প্রয়োজন নিয়ে কাজ করতে হবে। এই ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।